করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে আপনারা জানেন এই সংক্রমণের যে হার সেটি বেড়ে চলেছে, মৃত্যু বেড়ে চলেছে। বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেমন ঢাকাকে বিচ্ছিন্ন করার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু জেলায় স্থানীয়ভাবে লকডাউন চলছে, আজ বেশ কিছুদিন হয়ে গেল। তাতে করে অবশ্য সংক্রমণের ঊর্ধ্বগতি খুব একটা কমেছে এটা বলা চলে না, বরং বেড়েই চলেছে। কেন এমনটা হচ্ছে এবং কি কি করা যেতে পারে এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। আছেন অধ্যাপক ডক্টর চিন্ময় কান্তি দাস, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি, আইসিডিডিআরবি। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, তিনি সাবেক সহসভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এছাড়াও আমাদের সহকর্মী মামুন রেজা খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তিনি সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। এই আলোচনায় যাবার আগে একটা বোধ করি ভালো খবর, সেটি হচ্ছে ঢাকা শহরের বেশিরভাগ মানুষের ৭১% মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বলছে একটি গবেষণা সংস্থা, এবং সেটি করেছে আইসিডিডিআরবির তরফ থেকে এই গবেষণাটি করা হয়েছে। সে নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিয়ে আলোচনায় আসবো। অনেকেরই ধারণা ছিল বস্তি এলাকার বাসিন্দাদের মাঝে করোনা সংক্রমণের হার কম, তবে সেই ধারণা পাল্টেছে আইসিডিডিআরবির এক গবেষণায়। গেল বছরের অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি এই 5 মাসে গবেষণা করে আইসিডিডিআরবি। এই গবেষণায় অংশ নেন ঢাকা এবং চট্টগ্রামের ৩,২২০ জন, যাদের প্রায় অর্ধেক ছিলেন বস্তিবাসী। গবেষণায় দেখা যায় বস্তিতে করোনা সংক্রমণের হার ৭২%, আর বস্তির বাইরে এই হার ৬২%। যদি দেখি আমরা এটাকে ক্যাটাগরাইজ করেছি। গবেষণার ফলাফলে আরো উল্লেখ করা হয় ঢাকায় ৭১% মানুষের মাঝে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে, চট্টগ্রামে এই হার ৫৫%, মহিলাদের মাঝে অ্যান্টিবডি তৈরির হার ৭০.৬%, আর পুরুষের মাঝে ৬৬%। এর মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের ৩৫.৫% উপসর্গ ছিল মৃদু। The large fraction of the population আমরা পেয়েছি যে দুই সিটিতে হাই, which is 68%। তো এটা মানে শহরগুলোতে এখন ইনফেকশনটা হাই আছে, এটা বা স্লাম আর নন স্লামের মধ্যে একটা ডিফারেন্স আছে ইনফেকশনের, এটা একটা জিনিস। আর হচ্ছে যে আমরা যে ভিটামিন ডি, যদিও কোভিডের সাথে ডাইরেক্টলি রিলেটেড বলছি না, কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে একটা মেজর প্রবলেম বাংলাদেশে, এটা আমরা দেখছি। এছাড়া স্বল্প শিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আক্রান্তদের করোনা আক্রান্তের হার বেশি। বিসিজি টিকা গ্রহীতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কায়িক শ্রম দেন যারা, তাদের আক্রান্তের হার কম। রুরালে কম হয়, এতদিন ধরে আমরা বলেছি, এটা আসলে কখনোই কম ছিল না। মানুষের হয়তো অ্যাক্সেস কম ছিল, সিভিয়ারিটি কম দেখে অনেকেই হয়তো বা সোশ্যাল স্টিগমার জন্য টেস্ট করতে যায় না। কিন্তু এখন তো আমরা দেখছি আসলে রুরাল আরবান বলে কোনো কিছু নাই, এবং বস্তি বড়লোক পশ এরিয়া বলে কিছু নাই, সব জায়গায় আসলে সমানভাবে সংক্রমণটা হচ্ছে। অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমি এই লকডাউনের জন্য যদি আমি বাসায় বসে আমি যদি জুম মিটিং করি, আমি কিছু ব্যায়াম না করি, তাহলে কিন্তু হবে না। ওজন বেড়ে গেলেই কিন্তু আমাকে পেয়ে বসে। মাস্ক পরেন, হাত পরিষ্কার করেন, হ্যান্ড ওয়াশিং করেন এবং ডিস্টেন্স মেনটেন করেন। জ্বর, কাশি অথবা শ্বাসকষ্ট, এই তিনটা যদি হয় তাহলে এভরি পসিবিলিটি দ্যাট দি পারসন হ্যাজ কোভিড-19। বক্তারা বলেন হার্ড ইমিউনিটির মাধ্যমে নয়, টিকা দেবার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। শুরুতেই মামুন রেজা আপনার কাছে আসতে চাই। খুলনার খবর হচ্ছে আজকে যতদূর দেখছিলাম সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সে বিভাগে, এবং সংক্রমণের হার যথেষ্ট বেশি সেখানে। হাসপাতালগুলোর কি অবস্থা এবং যে হারে সংক্রমণ বাড়ছে আসলে কতদিন এভাবে সামাল দেওয়া সম্ভব খুলনা বিভাগের পক্ষে যদি জানাতেন। মঞ্জুর, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা এবং সেই সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে। খুলনাতে প্রথমে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল ছিল 100 শয্যা, সেটিকে শয্যা বাড়িয়ে 130 করা হয়েছে, কিন্তু প্রতিদিন গড়ে সেখানে 160 জন রোগী ভর্তি থাকে। অতিরিক্ত শয্যা সংখ্যার অতিরিক্ত যেসব রোগী প্রায় 30 থেকে 35 জন, তাদেরকে মেঝেতে রাখতে হয়। মেঝেতে তাদের সেখানে ফ্যান নেই, কিংবা তাদের যে অন্যান্য যেসব চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে তাদের করোনা রোগীদের সাপোর্ট দেওয়া দরকার হয়, সেই সাপোর্ট গুলো তাদের সেখানে নেই। তবে খুলনা জেনারেল হাসপাতালে আরো 70টি শয্যা
2 দিন আগে চালু করা হয়েছে, কিন্তু সেখানে অক্সিজেন সাপ্লাই থাকলেও আইসিইউ বা এইচডিইউ শয্যা নেই, যার ফলে অনেক রোগী সেখানে যেতে চায় না, তারা খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে যেতে চায়। আর এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু সেটি অত্যন্ত ব্যয়বহুল, সে কারণে সেখানে রোগী ভর্তি হচ্ছে না। এছাড়া উপজেলা পর্যায়ে খুলনা বিভাগের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেই এখন করোনা রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে কোথাও অক্সিজেন সংকট, কোথাও আইসিইউ নাই, এই সংকট গুলো রয়েছে। আর খুলনা বিভাগের যে 10টি জেলার মধ্যে 4টি জেলায়, খুলনাতে 20টি আইসিইউ রয়েছে, সাতক্ষীরাতে 8টি আইসিইউ রয়েছে, মেহেরপুরে 3টি আইসিইউ রয়েছে, এছাড়া যশোরে 3-4টি আইসিইউ রয়েছে। এর বাইরে অন্য যে জেলাগুলো, সেই হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা হচ্ছে, শয্যা পর্যাপ্ত আছে। তবে কুষ্টিয়াতে এখন আর শয্যা খালি নেই, শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। কিন্তু অন্য যে 6টি জেলা, সেই 6টি জেলায় আইসিইউ সুবিধা নেই, যে কারণে সেখানকার রোগীকে পার্শ্ববর্তী যেসব জেলায় আইসিইউ রয়েছে সেই জায়গাগুলোতে পাঠাতে হচ্ছে। এছাড়া সেন্ট্রাল অক্সিজেনও সব জায়গাতে নাই। আরেকটি সংকট রয়েছে যে সব জেলাতে পিসিআর ল্যাব নেই, 4টি জেলাতে পিসিআর ল্যাব রয়েছে। এই জেলাগুলোতে অ্যান্টিজেন এবং জিন এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে র্যাপিড অ্যান্টিজেন ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা পরীক্ষা করতে যাচ্ছেন। মামুন, আজকে তো 24 জন মারা গেলেন খুলনা বিভাগে। এদের ক্ষেত্রে কি এমন হয়েছে যে আইসিইউ প্রয়োজন ছিল, আইসিইউ দেয়া যায়নি, বা অক্সিজেন প্রয়োজন ছিল, যথেষ্ট পরিমাণে পাওয়া যায়নি, নাকি সব ধরনের যে চেষ্টা সেটি করার পরেও তাদের মৃত্যু হচ্ছে? মঞ্জুর, আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের যে হিসাব, সেটিতে 24 জন নয় 27 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই 20 থেকে 30 জনের মধ্যে মৃত্যু হচ্ছে। তবে সবার যে আইসিইউ সংকট কিংবা চিকিৎসা সংকটের কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এমন নয়। আমরা হাসপাতালগুলোতে এবং স্বাস্থ্য পরিচালকের দপ্তরে খবর নিয়ে যেটি জেনেছি, যারা মারা গেছেন বা গত 8-10 দিন ধরে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই আসলে অনেক বয়স্ক, 55 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব মানুষ। তাদের বিভিন্ন ধরনের অন্যান্য রোগে আক্রান্ত রয়েছেন, সেই সাথে করোনার আক্রান্ত হচ্ছেন। এবং যারা মারা যাচ্ছেন তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে পুরুষ। নারীদের মৃত্যু কিংবা আক্রান্তের সংখ্যা খুলনা বিভাগে এখনো পর্যন্ত কম আছে। অনেক ধন্যবাদ মামুন রেজা আপনাকে। চলে আসতে চাই ডক্টর ইকবাল আপনার কাছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বাড়ছে বেশ আগে থেকেই আমরা জানি, এবং সেখানে যে পরিস্থিতি আমরা দেখছিলাম এতক্ষণ, খুলনাতে 20 থেকে 30-এর মধ্যে মারা যাচ্ছেন প্রত্যেক দিন কেউ না কেউ। এই অবস্থায় ঢাকাকে আলাদা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং সেটার কারণে ঢাকায় বেশ কিছু মানুষ আটকা পড়েছেন, বা যারা চিকিৎসার জন্য ঢাকায় আসতে চাচ্ছিলেন তারাও এক ধরনের অসুবিধার মুখে পড়েছেন। এই সিদ্ধান্ত কি যৌক্তিক, যেখানে আইসিডিডিআরবির গবেষণা বলছে ঢাকার মানুষের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে? ধন্যবাদ, এবং চ্যানেল 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আমি একটু আগে প্রথমে আইসিডিডিআরবির তথ্যটা আপনাকে একটু বলি। তাদের তথ্য কিন্তু কমপ্লিটলি ওকে আছে, তাদের স্ট্যাডিও ঠিক আছে। এটাকে বলে সেরো প্রিভ্যালেন্স তারা করেছে, একটা স্লাম এবং নন স্লামের মধ্যে তারা দেখেছে। কিন্তু এটা যদি খুব সুখবর হতো আমিও খুব খুশি হতাম। এই যে আপনারা 71% বা 55% ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যেটা অ্যান্টিবডির কথা বলা হচ্ছে, এটা কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে না। কেন দেবে না আমি বলে দিচ্ছি আপনাকে। এই স্টাডি গুলো দেখা গেছে যে আমাদের এই যে করোনা ভাইরাস যেটা দিয়ে আমাদের হলে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিবডিটা কিন্তু বেশি দিন থাকে না। ওকে, কোন জায়গায় দেখা গেছে 2-3 মাসের মধ্যে অ্যান্টিবডি ভয়নিষ্ঠ, এবং শুধুমাত্র আয়ারল্যান্ডে দেখা গেছে যে 7 মাসে পর্যন্ত আপনার অ্যান্টিবডি থাকছে, এরপরে কিন্তু থাকছে না। যেমন একটা কম্পারিজন করে আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন আপনার যদি কখনো চিকুনগুনিয়া হয়, আপনার যে অ্যান্টিবডি হবে এটা কিন্তু লাইফ লং আপনাকে প্রোটেকশন দিবে। এই অ্যান্টিবডি কিন্তু আপনাকে সেই প্রোটেকশনটা দিবে না। তাহলে যাদের, আপনি কেন বলে দিচ্ছি সেটাও, যে যাদের 2বার করে করোনা হচ্ছে, একবার ভালো হয়ে আবার হচ্ছে, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু করোনা হচ্ছে, এবং তারপরেও কিন্তু মারাও গেছে। তো সুতরাং আপনার এই যে স্টাডিটা কিন্তু ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি বলছি, তারা যেটা করেছে সেটা কিন্তু আপনার স্লাম নন স্লাম করেছে, বাট এখানে স্টাডি করতে গেলে কিন্তু কিছু ফান্ডের প্রয়োজন হয়। মেইন স্টাডি যেটা করতে হতো, যেটাকে বলে প্রসপেক্টিভ স্টাডি, সেই জিনিস, হ্যাঁ, যেটা প্রসপেক্টিভ স্টাডি করতে হবে সেটা করতে হবে তারা কিন্তু এমন লোকদের করেছে যারা ভ্যাকসিন দেয়নি। ওকে, কিন্তু করতে হবে কি,
যে যাদের করোনা হয়েছে সেরকম একটা গ্রুপ নিতে হবে, যারা অ্যান্টিবডি দিয়েছে সেরকম একটা গ্রুপ নিতে হবে, আর ওনাদের যে এই গ্রুপটা সেটা করলে আপনি একটা ট্রু পিকচার পাবেন। এবং এটা কিন্তু শুধু ঢাকা চিটাগাং এর একটা ৩,২২০ জনের মধ্যে আপনার এই স্টাডিটা তারা করেছে, which is not a representative for whole বাংলাদেশ। এক, আমাদের যে অ্যান্টিবডিটা যেটার কথা ওনারা বলছেন, ওনারা কিন্তু অ্যান্টিবডির যে তথ্য সেটা কিন্তু সঠিক, বাট এই অ্যান্টিবডি দিয়ে আপনি প্রোটেকশন হবেন কিনা তার জন্য কিন্তু টাইটার পরীক্ষা করার দরকার। আমরা কিন্তু এটা আগেও বলেছি, এখনো আবার বলছি, তাদের স্টাডি ডিজাইন স্টাডি সব কিন্তু ওকে আছে, কিন্তু এইটা দিয়ে এই যে মানুষের একটা ভুল কনসেপশন পায়, এর জন্যই আমি খুব আকুল ছিলাম যে আপনি এই প্রশ্নটা আমাকে করেন। আমি জনসাধারণের জন্য বলছি, এই অ্যান্টিবডি আপনাকে প্রোটেকশন দিবে না। কারণ কি, কিন্তু ডক্টর ইকবাল, সাম্প্রতিক সময়ে যখন ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসলো এবং সেটা বিভিন্ন জায়গায় বিস্তৃতি ঘটলো, ঢাকা শহরেও সেটার উপস্থিতি পাওয়া গেল, তাহলে ঢাকাতে সেভাবে কেন সংক্রমণ বাড়লো না, ঢাকার বাইরে এভাবে বাড়লো কেন? কারণ ঢাকাতে ৭-৮% এই পরশুদিন পর্যন্ত ছিল, যেখানে ঢাকার বাইরে ৫০ও পেরিয়ে গেছে অনেক জায়গায়। আমি আপনাকে বলছি আর একটু আনসারটা করে নিই, যে আমাদের অ্যান্টিবডি হলেই কিন্তু আমি যে প্রোটেক্টেড তা না, আমার বডির কিন্তু প্রোটেক্টিভ অ্যান্টিবডি আছে, সেটা কতখানি বেড়েছে সেটা দেখতে হবে। এক, এখন আপনি আসেন, খুব ইজি আনসারটা দেখেন। প্রথম যে করোনায় আমরা আক্রান্ত হয়েছিলাম সেটা এসেছিল কিন্তু প্লেনে চড়ে, এবং সেটা নেমেছে ঢাকায়, তাই ঢাকায় আগে হয়েছে, পরে পেরিফেরিতে গেছে। আর এটা আসছে কিন্তু আপনার বর্ডার দিয়ে গাড়িতে চড়ে, ট্রেনে চড়ে, সেখান থেকে এটা আস্তে আস্তে আপনার ঢাকার দিকে আসছে। তো সুতরাং এই কারণেই আপনার ঢাকার দিকে কম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে স্টাডিটার পিরিয়ড, যে স্টাডি আইসিডিডিআরবি করেছে সেটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু, ঠিক আছে, আমি আপনার তথ্য থেকেই বলছি, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা বা আপনার যে ডেল্টা ভ্যারিয়েন্টটা কিন্তু তারপরে শুরু হয়েছে। সুতরাং ওই যে অ্যান্টিবডির কথা আপনি বলছেন সেটা দিয়ে কিন্তু আমাদের প্রোটেকশন হবে না। কেন আমি এটা বলতে চাচ্ছি, প্রোটেকশন হতে পারলে তো আমিও নিজেও খুশি হতাম, যে তখন আবার হবে কি, কিছু মানুষ মনে করবে আমার তো অ্যান্টিবডি আছে, আমি মাস্ক ছাড়া থাকি। নো, আপনার যতদিন পর্যন্ত, আমি আবারও অনুরোধ করি সবাইকে, যে এখন দেশের যে অবস্থা, আপনি যে ওই প্রশ্ন আমি আসছি, আমাদের কিন্তু একমাত্র ভরসা, একমাত্র ভ্যাকসিন আপাতত, এবং একমাত্র চিকিৎসা, একমাত্র স্বাস্থ্যবিধি হলো মাস্ক। আপনি মাস্কটা পরেন, আপনার সবকিছু থেকে আপনি রিলিফ থাকবেন। অনেক ধন্যবাদ। অধ্যাপক চিন্ময়কান্তি দাস, আপনার কাছে আসতে চাই। রাজশাহীর পরিস্থিতি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, কারণ শুরুতে সেখানে প্রচুর ঊর্ধ্বগতি আমরা দেখেছিলাম সংক্রমণে, মাঝে এখন যে অবস্থা আমরা দেখছি তাতে হয়তো খুব বেশি বাড়ছে না, আবার কমেও যাচ্ছে না। এটা কি সেখানে যে ধরনের স্থানীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেসব লকডাউনের কথা বলা হয়েছে, সেগুলো কার্যকর হয়েছে, নাকি অন্য কোনো কারণে এটি এক ধরনের স্থিতাবস্থায় রয়েছে? ধন্যবাদ এবং আলোচক বৃন্দকে এবং যারা শুনছেন। আমি ইকবালের কথাটা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমার মনে হয় সেই জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা রাজশাহী বিচ্ছিন্ন জায়গা নয়, কিন্তু সারা বাংলাদেশের যে অবস্থা, রাজশাহীতে সেই অবস্থা। রাজশাহীতে আজকের যে চিত্রটা আছে, রাজশাহীতে একটু কমেছে। আজকের হচ্ছে প্রায় 30%-এর মতো, 30%-এর মতো সংক্রমণ আছে। আবার আরেকটি রিপোর্টে দেখা হচ্ছে 19%। তথ্যের বিভ্রান্তি আছে। র্যাপিড টেস্টে 19% এবং আপনার হচ্ছে আরটিপিসিআর আমরা দেখেছি 31%-এর মতো আর কি। তো এইখানে যে লকডাউনের যে প্রক্রিয়াগুলো চলছে, সেই অবস্থার কিছু একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়েছে, কিন্তু সেটার যে পুরোপুরি ইম্প্যাক্ট তা নয়। কিন্তু সামাজিক সংক্রমণ এখন যে জায়গায় চলে গেছে, যেটা ডক্টর ইকবাল বলছিলেন, যে ঢাকা শহরে যে এখন চিত্র, সেই চিত্রে যে অ্যান্টিবডি যে পরিমাণ হয়েছে, এটা কিন্তু একটা ইন্ডিকেট করে, ও অন্য দিকগুলো ইন্ডিকেট করেছে যে আমরা কতটুকু সাবধানতা অবলম্বন করব। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই, যে সামাজিক সংক্রমণের কোন জায়গায় গেছে তার একটা চিত্র কিন্তু এটা ফুটে ওঠে আর কি। তো সেখান থেকে সারা বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আলাদা নয়। এখন আমরা বলতে পারছি রাজশাহীতে এক ধরনের একটু কম দেখা যাচ্ছে এই আজকের থেকে। গতকালেও কিন্তু বেশি ছিল, গতকালে 37-এর মতো ছিল, আজকে একটু কম। আর এইখানে যে চিকিৎসা ব্যবস্থা যেটা অবস্থা, সেটা কিন্তু সারা দেশের মতোই আর চাপ বাড়ছে হাসপাতালে। আমি একটা উদাহরণ দিই, রাজশাহীতে আরটিপিসিআর ল্যাবে একটি ছেলে কাজ করে, সহযোগী অধ্যাপক, দীর্ঘ 1.5 বছর ধরে। কিছুক্ষণ আগে সে আমার কাছে খুব দুঃখ প্রকাশ করলো, মানে আকুতি জানালো যে আমার জন্য কি একটা আইসিইউ ম্যানেজ হবে না, তার এক আত্মীয়। তো অবস্থাটা রাজশাহীতে এরকম এবং সারা বাংলাদেশে এরকম। সুতরাং আমরা এখন যেটা মনে করি সেটা হচ্ছে আমাদেরকে যে জিনিসটা এখন আনতে হবে, এই যে অ্যান্টিবডি গুলোর কথা বলছি, এই লং টার্ম লঙ্গিটিউডিনাল স্টাডিতে না গেলে কিন্তু আমরা বুঝবো না, এবং সেক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ না নিলে এই স্টাডি গুলো করা খুব মুশকিল।
বিচ্ছিন্নভাবে একজন দুইজন করে হবে না, সেই জায়গায় যেতে হবে। এখন পর্যন্ত বিকল্প আমাদের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে আপনার অ্যান্টিবডি, এই আপনার হচ্ছে ভ্যাকসিন, আর একটি হচ্ছে সরাসরি আপনার হচ্ছে মাস্ক। সেই মাস্ক পড়াতে হলে আমরা যে কথাগুলো একদিন ধরে বলে আসছি যে মানুষ কথা শোনে না, বিষয়গুলো তেমন নয়। কিন্তু কমিউনিকেশন একটা বৈজ্ঞানিক একটা শিল্প, সেই কমিউনিকেশন আমরা করি নাই। আজকে ধরেন ঢাকাকে বিচ্ছিন্ন করে দিল, প্রত্যেকটি জায়গায় বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো কতটুকু আমরা জানি না। আজকে যে অবস্থা সারা দেশে, এই মুহূর্ত থেকে আমাদের যুদ্ধ অবস্থার জায়গা থেকে আমাদের কিন্তু প্রতিরোধ করতে হবে। আমরা আপনাকে একটা হিসাব দেই, আমরা কি ব্যবহার করেছি মসজিদগুলো? আজকে সারা বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ আছে, অন্যান্য প্রতিষ্ঠান মন্দির সহ অন্যান্য দিলে প্রায় 4 লক্ষ। আমরা যদি এই সমস্ত জায়গাগুলোকে এখন যদি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু মানুষকে আমরা সচেতন করতে পারতাম। মানুষ যখন একটা ইনফরমেশন আপনার কাছে পায়, তখন কিন্তু সে তার কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু সে যায়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস আসে, তারপরে সেটা নিয়ে তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, তারপরে সে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে সে অ্যাকশনে যায়। আমরা এই সুযোগটা না দিয়ে আমরা শুধু বলছি মানুষ কাজ করে না। আমরা যদি এই সমস্ত জায়গাগুলোকে ইউজ করতে পারতাম, জনপ্রতিনিধিরা বিচ্ছিন্নভাবে কাজ করতেছেন প্রত্যেকেই বিভিন্ন জায়গায়, সেইখানে যদি আমরা অর্গানাইজ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এর রেজাল্ট পেতাম। মজার কথা হচ্ছে যে আপনি যদি ইকবালকে এখন বলেন যে তাকে ব্রেন সার্জারি করতে হবে, আমাকে যদি বলেন যে আমাকে আপনার হচ্ছে একটা কানের পর্দা লাগাতে হবে, তাহলে তো আমি পারবো না। যার যেখানে জায়গা, সেই জায়গায় যদি না দিই তাহলে হবে না। আপনাকে আরেকটা উদাহরণ দিই, যে আপনি যদি বাংলা পড়ে এবং ইসলামিক হিস্ট্রি পড়ে আপনার বড় জোর ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসক হতে পারেন, কিন্তু আপনি জনস্বাস্থ্যবিদ হতে পারবেন না। আমি যে কথাটা বলতে চাচ্ছি খুব পজিটিভ কথা, যে আজকে এই মুহূর্ত থেকে আমাদের আলোচনার চেয়ে জরুরি হচ্ছে হোয়াট ইজ টু বি ডান। আপনাকে একটা উদাহরণ দিই, 10,000 কোটি টাকা সরকার কিন্তু বরাদ্দ রেখেছে আপনার হচ্ছে কোভিড মোকাবেলার জন্য। আজকে একটা মাস্ক যদি আমি ভালো মাস্ক 2 টাকা করে ধরি, 100 কোটি মাস্কের দাম কত? 100 কোটি মাস্কের দাম 200 কোটি টাকা। আপনি চিন্তা করে দেখেন। তাহলে নলেজ এবং তার সাথে সাথে যে আমি বিকল্প মানুষের কাছে পৌঁছাই, জনপ্রতিনিধি সহ সবাইকে নিয়ে, আজকে কিন্তু আমি একেবারে পরিষ্কার করে বলতে পারি যে আমরা কিন্তু মানুষকে এই জাগরণ, এই জায়গাতে আমরা আনতে পারবো। কারণ আমরা টিকা কখন পাবো আমরা জানি না। ইকবাল বারবার করে বলেছে সবচেয়ে বড় অল্টারনেটিভ কিন্তু আমাদের এখানে মাস্ক। সেই মাস্কটা কিন্তু আমাদের পড়াতেই হবে। সুতরাং মানুষ কথা শুনে না, উই ডু নট বিলিভ, আমরা এটা বিশ্বাস করি না। কারণ যেভাবে শোনাতে হবে, যেভাবে মানুষের কাছে পৌঁছতে হবে তথ্য, যেভাবে মানুষকে পরিবর্তন করাতে হবে, তার কোনোটাই কিন্তু আমরা করি না। অনেক ধন্যবাদ। এখন আমাদের সুযোগ। চলে আসি জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে। যে কথা একটু আগেই অধ্যাপক দাস বলছিলেন যে মাস্ক মানুষ পরে না, এটা বলে আসলে সরকার দায়মুক্ত হতে পারে না। এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং যেভাবে বেড়ে চলেছে, মানুষের জীবন বাঁচাতে হলে মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে হবে এবং প্রয়োজনে মাস্ক মানুষের হাতে তুলে দিতে হবে। কেন সেটা করতে পারে না সরকার? যে অধ্যাপক দাস কিছু বলছিলেন। জি, আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু সরকারের কথা না। সরকার কিন্তু পরিষ্কারভাবে বলছে, জননেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছে যা করতে হবে প্রতিরোধের জন্য আপনারা সব করেন। আমি বলতে চাচ্ছি যারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব আছে সেই জায়গা থেকে তাদের ব্যর্থতা। জি, আমার মনে হয় বোঝা গেছে। সুভাষ সিংহ রায়, মানে আমি কোনো ভূমিকা না নিয়েই বলি যে এতক্ষণ ধরে দুইজন সম্মানিত আলোচক বিজ্ঞান ভিত্তিক যে বক্তব্যগুলো দিলেন সেটা খুবই পরিধানযোগ্য। মানে এর সাথে যোগ করার বিষয় কাছে খুব কম। কিন্তু একটা বিষয় আপনাকে বলি যে আমাদের আচরণগত পরিবর্তন এটা কিন্তু খুব জরুরি। এবং আপনি ভালো করে জানেন যে গত বছরের এপ্রিল মাসে নচিকেতা একটা গান লিখেছিলেন। প্রথমে কবিতায় তিনি বলেছিলেন, করোনা তুমি যাও কিন্তু ভয়টা রেখে যাও। আমি কোথাও এই যে কোভিড-19 যে একটা ভীতিকর বিষয়, সেই বিষয়টা কিন্তু আমি অনুভব করি নাই। এবং মানুষ খুব সহজ সরলভাবে নিয়েছে এবং নানান পর্যায়ে নানান রকম বক্তব্য এসেছে এবং কেন এই পরিস্থিতি উদ্ভব হয়েছে, এবং শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এটা হয়েছে। সেই গভীর বিশ্লেষণে না যেয়ে বলি, আসলে মানুষ বুঝছে না, যার পরিবারের একজন ভয়ঙ্কর অবস্থায় আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় না নিয়েছে সে আসলে বুঝবে না। আমার কাছে মনে হয়েছে এই বিখ্যাত একটা কবিতার লাইন ছিল, ছোটকালে পড়েছিলাম, যতদিন ভবে না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম, বুঝে না বুঝিবে, দেখে না দেখিবে, তার আগে বলেছিল ঈষৎ হাসিবে, যাতনা মম। তা আমাদের আজকের পরিস্থিতি এই ব্যাপারটায় আচরণগত যে পরিবর্তনের যে ব্যাপারটি, এটার জন্য কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। কিন্তু যেই কথা, কিন্তু অধ্যাপক দাস যেটি বলছিলেন যে এই ক্ষেত্রে মানুষকে বোঝানো একটা শিল্প, এবং সেটাও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলুন বা এর সাথে যারা জড়িত তাদের জানবার কথা, কিন্তু তাদের সেই বিদ্যা বুদ্ধি কি সরকার কাজে লাগাতে পারছে? আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কিন্তু আমরা কেউই কিন্তু আইন মানি না। আমরা গাড়ির ওভারটেক করি, আমরা বড় বড় সভ্য লোকরাও করি। যখন জাহাঙ্গীর গেটটা পার হই তখন সমস্ত গাড়ি কিন্তু সোজা হয়ে যায়, যদি লেখা থাকে 40 কিলোমিটার সর্বোচ্চ, হয়ে যায় 30 কিলোমিটার। আমাদের এই আচরণ সংস্কৃতিও কিন্তু আছে। আমি কারোর সাথে মানে তার মতের বিরুদ্ধে বলছি না, এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আর ডক্টর ইকবাল যেটা বললেন যে হেঁটে হেঁটে এবার এসেছে ডেল্টা ভ্যারিয়েন্ট কিংবা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, হ্যাঁ হেঁটে হেঁটে এসেছে। এটা দিনে এসেছে না রাত্রেবেলা কাঁটাতারের ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে এসেছে? তো এগুলো তো অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে। কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা যে আমাদের গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এই গোষ্ঠী সংক্রমণ আমরা যদি রোধ করতে না পারি তাহলে আমাদের একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা যাচ্ছি। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলেরই দায়ী রয়েছে, এবং সেই দায়িত্ব আমরা অনেক উদাহরণ কিন্তু সারা পৃথিবীতে আশপাশে অনেকে আছেন। আমি তো বেশ কয়েকবার আপনার টেবিলে বলেছি যে কেরালাতে কুদুম্বাসুরি নামে একটা সংগঠন, সামাজিক সংগঠন, তারা প্রতিদিন 3 লক্ষ মানুষের খাবারের যোগান দিয়েছে। তারা প্রতিদিন যে পরিমাণ স্যানিটাইজার তারা মানুষকে সরবরাহ করেছে, মাস্ক বিতরণ করেছে, এগুলো বিস্ময়কর। তা সেই জায়গায় আমাদের এখানে যে কাজ হচ্ছে না তা না, কিন্তু সেই কাজের কিন্তু উল্লেখযোগ্য হারে কাজটা খুব কম দেখা যায়। রাজনৈতিক সংগঠনগুলো, আওয়ামী লীগের তার অঙ্গ সংগঠনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অক্সিজেন টিম, তারপরে আপনার অ্যাম্বুলেন্স টিম, তারা কাজ করেছে। কিন্তু এই যে সার্বিকভাবে এই কাজটি করা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা ব্যত্যয় দেখছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। তিনি আমরা কথা বলছি, সেখানে মাস্কের কথা ঘুরে ফিরে আসছে, এবং কিভাবে আসলে মানুষ মাস্ক পরবেন সেটা নিশ্চিত করার কথা আমরা নানান ভাবে বলেছি। বুঝিয়ে বলার কথা বলা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু ঢাকার রাস্তায় আজকে যদি আপনি ঘুরে দেখেন, আমার মনে হয় 50% মানুষের মুখে আপনি ঠিকভাবে মাস্ক পরা দেখবেন না। সেক্ষেত্রে এই পরিস্থিতির পরিবর্তনের কোন রাস্তা আপনি দেখেন? জি, রাস্তা আছে, আমরা চাইলেই রাস্তা বের করতে পারি। এখানে একটু আগে আমি দাদার সাথে কথা বলছিলাম। দেখেন, আমরা তো আসলে 15 মাস 14 মাস অনর্গল বলে গেলাম যে মাস্ক পরেন। একটা মানুষ, এক পাগলও কিন্তু তার ভালো বোঝে, কিন্তু যারা বুঝে না বোঝার ভান করে মাস্ক পরে না, তাদের ক্ষেত্রে কিন্তু এনফোর্সমেন্টের দরকার আছে। আমরা জানি এটা আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক সহনীয় ভাবে অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই পুলিশ বাহিনী দিয়েও চেষ্টা করেছে, মানে মাস্ক বিতরণ করেছে, সবই করেছে, কিন্তু তারপরে পরে না, একটু দূরে গেলে ফেলে দেয়। তো সেই জায়গায় এখন একটু এনফোর্সমেন্ট না করলে এটা তো এমন না। কারণ এটা আমি একবার বলতে গিয়েও বলছিলাম, যেমন ক্যান্সার রোগ হতো বা থ্যালাসেমিয়া হতো বা যে কোনো একটা বড় মারাত্মক হতো যেটাতে সংক্রমণ হয় না, সেরকম হলে আপনি যা খুশি করেন, কারণ আপনাকে দিয়ে আমি, আমাকে দিয়ে দাদা, দাদাকে দিয়ে আরেক দাদা, ছড়াবে না। তো আমাকে এখন নিজের বাঁচার জন্য আর 10 জনকে বাঁচানোর জন্য যে মানুষগুলো মাস্ক পরছে না তাদের পরানোর এখন ব্যবস্থা একটা করতে হবে, সেটা যে কোনো টেকনোলজিতে। এখন সেই ইকবালের কথার মাঝখানে একটা কথা ঢুকিয়ে দিই আমি। আমাদের মনে একটা ধারণা আছে, যে ভেরিয়েন্টই হোক না কেন, সে ডেল্টা প্লাস হোক, ইংল্যান্ডের ভেরিয়েন্ট হোক, দক্ষিণ আফ্রিকা ভেরিয়েন্ট হোক, ব্রাজিল ভেরিয়েন্ট হোক, স্বাস্থ্যবিধি কিন্তু একটাই, সেটাই কিন্তু উল্লেখযোগ্য। ডক্টর ইকবাল। জি, তো এই যে স্বাস্থ্যবিধির কথাটা বললো, আমাদের যতই বলেন, আমাদের কিন্তু ডিস্টেন্স মেনটেন করাটা, এত বেশি স্কোয়ার ফিটে আমাদের মানুষজন বসবাস করে, ডিস্টেন্স মেনটেন করা খুবই কঠিন। আমাদের একটাই উপায়, সেটা হলো মাস্ক। আর আরেকটা যেটা আমরা বারবার বলি, এটা আমি একটু আপনার প্রশ্নের বাইরে গিয়ে বলতে চাচ্ছি, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা স্যানিটাইজার দিয়ে হাত ধুই, এবং বিভিন্ন অ্যাডভার্টাইজে, আপনার চ্যানেলে হোক, বিভিন্ন চ্যানেলে দেখি খবরের পরে মানুষজন ওই দেখাচ্ছে যে স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছে, বারবার হাত ধোন।
বাট স্যানিটাইজারে কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে একটা স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল আছে আর একটা স্যানিটাইজারে কিন্তু আপনার ট্রাইক্লোজেন বলে একটা হাইলি অ্যান্টিবায়োটিক মানে এজেন্ট আছে, মানে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব খারাপ। কি হয় আমি বলে দিচ্ছি, যে সেটা কিন্তু স্কিনের মধ্যে থেকে অ্যাবজর্ব হয়ে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং লিভার সেলকে অ্যাটাক করে, ঠিক আছে। এবং এটা যদি আমরা বারবার হাত ধুই, এবং দেখা যাচ্ছে আমরা তো টিনেজার তারপরে বাচ্চাদেরকেও স্যানিটাইজেশন করাচ্ছি, তারা কিন্তু ওই হাত দিয়ে কিন্তু ফলমূল খাচ্ছে, মুখে আঙ্গুল দিচ্ছে, চোখে যাচ্ছে, সেটা কিন্তু মোর ডেঞ্জারাস টু আপনার ফিজিক্যাল অনেক কিছু ক্ষতি করে দিবে। তো সেক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলাটাই বোধহয় ভালো হবে। সাবানটা দিয়ে আপনি 20 মিনিট 20 সেকেন্ড ধরে হাত ধোন, দ্যাট উইল বি দ্য মোর আপনার খুবই ভালো উপকার। ডক্টর ইকবাল, শুরুতেই আপনার কাছে এই প্রশ্নটা করেছিলাম যে ঢাকাকে বিচ্ছিন্ন করার উদ্যোগ, একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আপনার কি মনে হয় এই উদ্যোগটা কি এই মুহূর্তে কার্যকর হচ্ছে? দেখেন, আসলে কিছু তো একটা করতে হবে। আমরা কিন্তু বারবার বলেছি একটা কথা, যে করোনা মোকাবেলা করতে গেলে আপনার ঢেউয়ের আগে থাকতে হবে, পিছনে না। যেমন আমরা কিন্তু দেখেন সেই গত ঈদ থেকে বারবার বলে এসেছি, কিন্তু এটা হতে যাচ্ছে। কিন্তু আমাদের যে যারা নীতি নির্ধারক, যারা ইমপ্লিমেন্টেশন করবে কাজগুলো, তারা তো দেরি করে ফেলছে সব কিছুতেই। আমরা কিন্তু ঢেউয়ের পিছে দৌড়াচ্ছি এবং করোনাকে ধরতে চাচ্ছি না। আপনি করোনার সামনে থেকে তাকে আক্রমণ করতে হবে, আপনি পিছে দৌড়ালে তাকে ধরতে পারবেন না। আমি যেটা উদাহরণ দেই, যখন আমরা জানি যে এই আমরা অনেক টক শোতে বলেছি আমাদের যেটা বৈধ বর্ডার আছে সেটা ঠিক আছে, ঠিক মতো আপনি যেগুলো অবৈধ ছিল সেই অবৈধ জায়গাগুলো তো আপনার ব্লক করতে হবে। কিভাবে করবেন আপনার সেটা একটা পলিসি বের করার দরকার ছিল। এই যে যেমন আমরা বারবার বলেছি, যেমন দেখেন আমলিচু, যেটা রাজশাহীর এত বড় 5 লক্ষ লোক ওইটার মধ্যে ইনভলভ, আমি সাধারণ মানুষদের ওখানে ইনভলভ না করে যদি টিসিবির মাধ্যমে, জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, টিসিবির মাধ্যমে বা আর্মিদের মাধ্যমে বা বিজিবির মাধ্যমে ওটা কিনে নিয়ে সরকারি ডিস্ট্রিবিউট করে দিত, তাহলে কিন্তু অনেক আপনার মানুষ আক্রান্তের হাত থেকে বাঁচত। তারপরে দেখেন সামনে যেটা ভয়ঙ্কর হবে, আমি আবারও বলছি, বারবার বলি, সেটাই যে সামনে কোরবানির হাট, কোরবানি পশু। আপনার কিন্তু গত বছর আমার যতটুকু মনে আছে 25% লোক কিন্তু অনলাইনে গরু কিনেছে, এবং এখন কিন্তু অনেক জায়গায় কোরবানিটা আপনার সেই সেন্টারেই দিয়ে দিচ্ছে। কারণ কি, এবার যদি আপনি গরু বা পশু আপনি নিজের বাড়িতে ঢোকান, আপনার কিন্তু অনেক রিস্ক থাকবে, ইভেন ব্ল্যাক ফাঙ্গাসেরও রিস্ক থাকবে। এটা আমি জনগণদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা শুনলে শুনবে, না শুনলে আমার যেটা বলার আমার সেটা বলতেই হবে। কারণ কি, আমরা যদি এই 25%টাকে 50% নিতে পারি তাহলেই কিন্তু অনেক। কারণ এইটাও তো একটা শিল্প, এটাও তো অনেক মানুষ এটার মধ্যে জীবিকা আপনার তার জড়িত। সেই কারণেই বলছি, কারণ কি পশুর মধ্যে বোভাইন করোনা আছে, বাট এই যে আমাদের যে মানুষের যে করোনা ভাইরাসটা, এটা কিন্তু পশুর পশমে এবং চামড়ায় কিন্তু থাকবে। যারা ওই গরুগুলো হ্যান্ডেল করবে তারা কিন্তু আক্রান্ত হবে, এবং তারা যখন হাটে আনবে, আপনি যদি বলেন হাটের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে গরু দেখবো, এর থেকে হাস্যকর জিনিস কিন্তু হতে পারে না। সুতরাং আমাদের অল্টারনেটিভ একটা কিছু বের করা উচিত, যেখানে যখন একটা উদাহরণই দেই, যেমন ধরেন এখন তো ঢাকা শহরে বিভিন্ন স্কুল কলেজ সব জায়গায় বন্ধ। আমি ঢাকার উদাহরণটাই দেই, যে ঢাকায় স্কুল কলেজে যদি মাঠগুলো ছেড়ে দেওয়া হয়, সেখানে যদি কোরবানি দেওয়া হয়, মাছ মোর সেফার হবে। আর আপনি যেটা ঢাকা শহর বন্ধর কথা বললেন, আমি এটা এগ্রি করে এই কারণে, শুধু তো ঢাকা বিচ্ছিন্ন শব্দটা উচ্চারণ করা ঠিক না। কারণ কি, ঢাকা শহরে যখন হাসপাতালগুলো ভরে ফিল আপ হয়ে শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর কোনোটা বাকি থাকবে না। সেই কারণেই কিন্তু ঢাকাকে বিচ্ছিন্ন করা। এবং আপনি জিজ্ঞেস করেছিলেন যে হুট করে করা, আপনি দেখেন অনেক সময় কিন্তু আমরা বলে কয়ে বন্ধ করেছি, কিন্তু মানুষজন সেই রকম ভাবে বের হয়েছে এবং আসছে গেছে। তো সুতরাং আমার মনে হয় এই সিদ্ধান্তটা ঠিকই আছে। জি, অনেক ধন্যবাদ। অধ্যাপক চিন্ময়, আপনার কাছে চলে আসে। স্থানীয় পর্যায়ে বলুন বা জাতীয় পর্যায়ে যখন বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, জাতীয় পরামর্শ কমিটি বিভিন্ন পরামর্শ দিয়েছে, সেগুলো হয় সময় মতো কাজে লাগানো হয়নি, বা অনেক পরে গিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, কখনো কখনো আংশিক করা হয়েছে। এই যে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া, যেটা একান্তই এখন পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণে, সেটার কি কোনো বাস্তবিক পরিবর্তন বাংলাদেশের অবকাঠামোতে সম্ভব? ডেফিনেটলি সম্ভব। এটা সম্ভব নয়, আর সম্ভব না হলে আমাদেরকে সম্ভব করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই বিষয়গুলো নিয়ে এত গভীরে আলোচনা করার আর সুযোগ নেই। খুব পরিষ্কার জিনিস, আমাদের একেবারে করোনা ভাইরাসের যে সামাজিক সংক্রমণ যে জায়গায় চলে গেছে, সেখানে প্রতিরোধ করা ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং এইখানে আমরা
যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো তত দ্রুত আমরা কিন্তু মানুষকে বাঁচাতে পারবো। সুতরাং এটা নিয়ে অন্য কোনো কথা বলার সুযোগ নেই। আর আমাদের যে লাল ফিতার দৌরাত্ম্য আছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি জনপ্রতিনিধিদের আপনার একত্রিত করার বা কাজে লাগানোর জন্য একটা কৌশলপত্র, সেই কৌশলপত্র কবে আলোর মুখ দেখবে আমরা জানি না। কিন্তু ইকবাল একটা কথা বলেছে, আমাদের কিন্তু ভাইরাসের আগে চলতে হবে, ভাইরাসের পেছনে চলে লাভ নাই। এটা কিন্তু ওই বিল্ডিং বানানো না, এটা আপনার হচ্ছে কোনো সেতু বানানো নয়। এখানে আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি, আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অলরেডি আওয়ামী লীগের যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি আছে তারা কিন্তু সারা বাংলাদেশে অলরেডি তারা কাজ শুরু করে দিচ্ছে ডিভিশন ওয়াইজ। আমরা কিন্তু কাজ শুরু করেছি। আমরা মনে করি এখন রাষ্ট্রীয়ভাবে যারা এই কোভিড নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তাদেরকে এখন যারা যারা এই আছেন তাদেরকে ইমিডিয়েটলি এখন অ্যাকশনে যেতে হবে। যেমন আপনি তখনই বলছিলাম যে প্রায় 2.5 লক্ষ মসজিদ আছে। আমি আজকেই এক জায়গায় পড়ছিলাম সূরা বাকারা 243 নম্বর আয়াতে খুব পরিষ্কার ভাবে কিন্তু বলা আছে, কোন এলাকায় যদি মহামারী হয় সেই এলাকায় তুমি যাবে না। তোমার এলাকায় যদি মহামারী হয় তাহলে সেই এলাকায় তুমি সেখান থেকে নিজেকে সংযত করে রাখো। অর্থাৎ কোয়ারেন্টাইন আইসোলেশনের কথা কিন্তু ইসলামে বলা আছে, ঠিক এমনি ভাবে গীতাতেও বলা আছে। কিন্তু অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্যে দিয়ে এক জায়গায় বলা হচ্ছে যে কলিযুগে মহামারী আসবে, নানা রকম রোগ ভোগ আসবে, সেটাকে দিয়ে তুমি যদি পালিয়ে বাঁচো তাহলে কিন্তু হবে না, তোমাকে ওটা মোকাবেলা করতে হবে। আমি বলতে চাচ্ছি এই কথাটা, এই জায়গাগুলোকে আমরা কখনোই কিন্তু অ্যাড্রেস করি নাই। আর আমি এর আগেও বলেছি যেটা আমাদের দেশে যে প্রতিটি পরিবারে সেবা দেয় দুইজন করে সরকারি কর্মচারী, আজকে প্রায় 50 থেকে 56 হাজার কর্মচারী আছে হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং এ, তারা বাড়ি বাড়ি যায়। আমরা তাকে ইউজ করতে পারি নাই, কিন্তু এখন আমাদের ইমিডিয়েটলি ইউজ করতে হবে। এর সাথে সাথে সুভাষ দা একটি কথা বলেছেন, তার কথার সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আইন কিন্তু একটি প্রাণী ভাঙে, সেটা হচ্ছে মানুষ। আবার এই মানুষটি আবার আইন মানে, সেই কারণে আইন এবং আদালত দরকার হলে আমাদের এই ক্ষেত্রে গোটা জাতিকে বাঁচানোর জন্য মানবাধিকারের প্রশ্নটা আমাদের কাছে খুব জরুরি নয়, কিন্তু সেই কারণে আমাদেরকে কিন্তু আইন প্রয়োগ করতে হবে। সাথে সাথে আমাকে অল্টারনেটিভ দিতে হবে। আমি তখনও বলছিলাম যে আমরা যদি 200 কোটি মাস্ক কিনি 400 কোটি টাকা লাগবে, খুব বেশি হলে। আপনার নিশ্চয়ই মনে আছে গত বছরে মার্চে যখন প্রথম এই রোগটির কথা মানুষ জানলো, বাংলাদেশের বেশিরভাগ ওষুধের দোকানে কোনো মাস্ক খুঁজে পাওয়া যায়নি, মানুষ কিনে ফেলেছেন। সেই মানুষই আজকে মাস্ক দিলেও পড়ছেন না, ফেলে দিচ্ছেন কিংবা থুতনিতে লাগিয়ে রাখছেন। এই যে এক ধরনের মানসিকতার পরিবর্তন হয়ে গেছে এরই মধ্যে, এটাকে আবার উল্টো রথে নেবেন কিভাবে? খুব সহজ বুদ্ধি, আপনাকে সায়েন্টিফিক্যালি যেতে হবে। আমি বললাম যে আপনি তো মানুষকে বিভ্রান্ত করে ফেলেছেন। আপনি মানুষকে কোভিড মোকাবেলার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনাগুলো করেছেন খুব পরিষ্কার। এই যে আমরা তো বারবার করে বলেছি যে আপনি কি এখন কোয়ারেন্টাইন করতে পারছেন, এখন কি আইসোলেশন করতে পারছেন? আজকে আমার রাজশাহীতে যে পরিমাণ প্রায় 200-র মতো পজিটিভ হয়েছে, আজকে এই 200 লোককে কি আমি আইসোলেশন করতে পেরেছি? তাহলে যে লোকটি কথা শুনে না সেই লোকটি বাড়িতে আইসোলেট হবে কি করে? সেই লোকটি বাড়িতে তার সাথে যারা মিশেছে কোয়ারেন্টাইন তাকে করবে কি করে? আপনাকে জিনিসগুলো বাস্তবতা বুঝতে হবে। কিন্তু এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে কিন্তু হবে না। এই জায়গা থেকে আমাদের কিন্তু শুরু করতে হবে। আমাদের কোনো অল্টারনেটিভ, মানুষ শুনবে দুই ভাবে, একটা হচ্ছে মানুষের কাছে যেতে হবে, 2 নম্বর হচ্ছে মানুষকে আইন প্রয়োগ করতে হবে। সুতরাং এছাড়া কিন্তু আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। আমরা যদি বসে থেকে বলি যে মানুষ শুনছে না, মানুষ ফ্যাটিক হয়ে গেছে, মানুষের নানান রকম, এইটা কিন্তু আমাদের কোনো ইস্যু না। এখন কিন্তু আমাদের এটাকে মোকাবেলা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। সুতরাং আমি মনে করি এখন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক গোষ্ঠী যারা আছে, অন্যান্য সুশীল সমাজের লোকরা, সবাইকে নিয়ে আমাদেরকে কিন্তু এখন মাঠে নেমে যেতে হবে। অনেকেই বিচ্ছিন্নভাবে করছেন, সেটাকে এখন শৃঙ্খলা নিয়ে আসতে হবে। এছাড়া কিন্তু আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ সামনে কুরবানি ঈদ আছে, যদি আমরা এখন ছেড়ে দিই, সামাজিক সংক্রমণে যে জায়গায় চলে গেছে, তা এখনই কিন্তু প্রায় এক ঘর পর পরে আরেক ঘরে কিন্তু আমরা করোনার ঈদ দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের এখন এছাড়া কোনো উপায় নেই। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসি। বিভিন্ন সময়ে আমাদের দেশে যে এই মুহূর্তে যে জাতীয় পরামর্শ কমিটি রয়েছে তারা নানান পরামর্শ দিয়েছেন এবং তাদেরকে আমাদের এই অনুষ্ঠানে এসে বলতে শুনেছি যে আমরা 1 মাস আগে এই কথা বলেছি, 2 মাস আগে এই কথা বলেছি এবং তার কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত সরকার করছে না। যখন বলা হয় বিজ্ঞান ভিত্তিক মোকাবেলা করা প্রয়োজন মহামারীর, তাহলে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ কেন এতদিন ধরে ফেলে রাখা হয় বা না মানা হয়? আসলে অভিযোগ
যে বিষয়গুলো থাকে, একটা রোগ কিন্তু আছে অভিযোগনামা, এটাও মানতে হবে আপনাকে। মানে শুধু অভিযোগ করা, আপনি অভিযোগের থেকে সমাধান পাবেন না। আর সরকার যে গত 1.5 বছর ধরে যে কাজগুলো করছে, সেই কাজগুলো কিন্তু পরামর্শ নিয়েই কিন্তু করছে। সব পরামর্শই সরকার যে সব সময় নিতে পারবে এটাও ভেবে দেখতে হবে যে সব সময় সব পরামর্শ বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বাধার জায়গা থাকে, তা সেই জায়গা অতিক্রম করতে সময় দিতে হয়। যাই হোক, আমি কারোর বিরুদ্ধে আমি বলছি না। মাননীয় প্রধানমন্ত্রী 3 দফা নির্দেশনা দিয়েছিলেন, যখন বলেছেন যে আপনি ভ্যাকসিন নেন আর না নেন আপনাকে মাস্ক পরতে হবে, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আপনাকে জনসমাগম যেখানে আছে সেখান থেকে সরে আসতে হবে, অর্থাৎ দূরত্ববিধি মানতে হবে। আমরা সেই মান্যতার জায়গায় আসতে পারিনি, কিংবা আমরা মানাতে পারিনি, যদি সবই বলেন না কেন। তো এখন গতকালকে আল জাজিরা টেলিভিশনে দেখলাম যে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলছেন, হয় তুমি টিকা নিবা না হলে জেলে যাবা, তুমি কোনটা নিবা? আজকে এই যে বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু মনস্তাত্ত্বিক বাধা আছে। আপনার টেলিভিশনে সাক্ষাৎকার নিয়েছিল গত ঈদের আগে, জিজ্ঞেস করেছে আপনি মাস্ক পরছেন না কেন ফেরিঘাটে? বলে আমার নানার পরিবারের কারো হয়নি, আমার আশপাশে কারো হয়নি, আমার আত্মীয় স্বজনের কারো হয় না, পরিবারের কারো হয়নি, আমি কি মাস্ক পরে মরবো নাকি? তো এই যে ব্যাপারগুলো আসে, এগুলোর ক্ষেত্রে আমাদের ভেবে দেখা দরকার যে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু আমরা কত টাকা কোন জায়গায় প্রয়োগ করব, কোন বিধি প্রয়োগ করব। এখন পরামর্শকদের পরামর্শ তো নেওয়া হয়েছে। ধরুন সরকার তো একটা বাজেট করলো, সেই বাজেটের তো একটা সিংহভাগ অব্যয়িত থেকে গেল এই স্বাস্থ্য খাতে করোনা মোকাবেলায়, সেই অদক্ষতার দায়ভার কে নেবে? দায়ভার তো সকলকে নিতে হবে, স্বাস্থ্য সেক্টর যারা আছেন তারাও তো নিবেনই। কিন্তু একটা বিষয় আমি বলি, আপনি স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, সেই বরাদ্দ অপ্রতুল, এ ব্যাপারে বলতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু এই যে বাজেটটি হয়েছে, আপনি যদি 35,000 কোটি টাকা বলেন, যেই টাকাই বলেন না কেন, অন্যান্য সব মন্ত্রণালয় মিলে কিন্তু 45 থেকে 50,000 কোটি টাকার কিন্তু বরাদ্দ আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। কিন্তু প্রাথমিক যে স্বাস্থ্য সেবার যে খাতটি, সেই খাতে মাত্র 25% প্রস্তাব করা হয়েছে। অথচ প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, এই যে ব্যাপারগুলো, প্রাইমারিতে কিন্তু আপনার কিন্তু জটিলতার জায়গাটা কিন্তু বেশি, এবং এখানেই কিন্তু মানুষের সেবার জায়গাটা বেশি প্রশস্ত করা যায়। আপনি তো লক্ষ্য করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেই কাতার ইকোনমিক ফোরামে তিনি তার ভার্চুয়াল মিডিয়াতে বক্তৃতা দিয়েছেন, এবং জনগণের জন্য কোভিড-19 ভ্যাকসিনের যে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, বিশেষ করে উন্নয়নশীল দেশ এবং এলডিসির যাদের সক্ষমতা আছে, ভুক্ত দেশ যাদের সক্ষমতা আছে, তাদের জন্য প্রয়োজনে ছাড় দেওয়ার কথা তিনি সেই জাতিসংঘের অধিবেশন বলেছেন গত সেপ্টেম্বর মাসে। তার আগে কিন্তু ইংল্যান্ডের যে আয়োজন করেছিল 4 এপ্রিলে ভার্চুয়াল মিডিয়াতে ভ্যাকসিন সামিট, সেখানেও তিনি বলেছেন। আজকের বাস্তবতাটা সেটাই, যে আমাদের এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের কথা, খুব দুঃখ নিয়ে আপনি পাঠ করছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি। তিনি বলেছেন তার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অভিজ্ঞতার এক পর্যায়ে বলছেন, ওখানেই রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন দিতে পারবে তার সাথে যোগাযোগ করলে, এই ব্যবস্থা হলে। সে বলছে যেন সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই এখন ভ্যাকসিন বিক্রেতা হয়েছে। তা পৃথিবীর এই জায়গাটা কিন্তু পৌঁছেছে। আমি শেষ করছি এই জায়গাটায়, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মানাতে হবে। অনেক ধন্যবাদ। এবং এই মানানোর জন্য যা করবার দরকার সে কাজটি করতে হবে। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় ফুরিয়ে গেছে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক